নির্বাচনের রোডম্যাপ না পেয়ে হতাশ বিএনপি। ডিসেম্বরের মধ্যে ভোট না হলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছেন নেতারা। রূপরেখা দিতে ভয় কেন, প্রশ্ন দলটির। 25-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। রোডম্যাপটা দিতে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। পার্কা নয়, সেবককে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার আহ্বান এনসিপি নেতাদের। সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ না করার পরামর্শ। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাদিক হাসানি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহার খালাস, মৃত্যুদণ্ডের রায় বাতিল, সংঘবদ্ধ অবিচারের অবসান, মন্তব্য আইনজীবীর, সন্তোষ প্রকাশ জামায়াতের। নিক্কেই সম্মেলনে যোগ দিতে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগ নিয়ে হবে দ্বিপাক্ষিক আলোচনা। $1 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে দিনভর বিক্ষোভ। আলোচনার আশ্বাসে কাল কর্মসূচি স্থগিত। 7 সচিবের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের বৈঠক। এবং সৌদি আরবে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। 4 জুন শুরু হজের আনুষ্ঠানিকতা। 6 জুন উদযাপিত হবে ঈদুল আজহা। তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়াও। সব দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরও ভোটের রোডম্যাপ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছেন নেতারা। নিবন্ধন না থাকা দলগুলোর কথা শুনে নির্বাচন দেরি করলে সরকারকেই খেসারত দিতে হবে বলে বলছেন তারা। ভোট দিতে এত ভয় কেন, এমন প্রশ্ন তুলে সরকারকে নিরপেক্ষ থেকে দ্রুত ভোটের তারিখ দেওয়ার আহ্বান বিএনপি নেতাদের। দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় যোগ দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, 9.5 মাসে সব খাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। নিবন্ধন না থাকা দলের কথা শুনে নির্বাচন দেরি করলে তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। আপনাকে বসিয়েছি একটি নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু 9.5 মাসে আপনার থেকে কোনো নির্বাচনের রোডম্যাপ পাওয়া যায় না। নির্বাচনের কথা বললে একটি পক্ষ আমাদেরকে প্রতিদ্বন্দ্বী করে। আপনার ঢাকামুখী একটি রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত করেন, এর দায়িত্ব তো আপনাকেই বহন করতে হবে। এদিন প্রেস ক্লাবে আরেক আলোচনার সভায় যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ প্রকাশ পেতে শুরু করেছে। দেশের জনগণ সাংঘর্ষিক রাজনীতি বা মবক্রেসি চায় না। আপনি যদি অবৈধভাবে ক্ষমতায় থাকেন, অনির্বাচিতভাবে থাকেন এবং থাকতে চান, আপনার আচার আচরণ ক্রমান্বয়ে স্বৈরাচারের আচরণ হইতে বাধ্য। এটা ব্ল্যাঙ্ক চেক না, সেই সমর্থন কিন্তু থাকবে। রোডম্যাপটা দিতে এত ভয় কেন? কেউ সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে চায় না, কেউ মবক্রেসি চায় না। আমাদের পক্ষ থেকে এদিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। নির্বাচন পেছাতে ওসিলার সৃষ্টি করা হচ্ছে মন্তব্য করে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করবে বলেও প্রত্যাশা জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সহিংসতা নয়, সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি। এমন মন্তব্য করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। সংগঠনকে চাঙ্গা করে দেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থান গড়ার মিশনে জাতীয় নাগরিক পার্টি এরই অংশ হিসেবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল সফরে দলের দুই মুখ্য সংগঠক। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে দ্বিতীয় দিনের গণসংযোগ ও পথসভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, এনসিপির সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চান বলে জানান তিনি। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যে কোনো একটি জেলা উপজেলায় কাজ করব, আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে দিবে। যে নির্বাচনের আগে আপনার পকেটে 500-1000 টাকা দিয়ে একটা ভোট চায়, সে হচ্ছে জনগণের সবচেয়ে বড় শত্রু। সে 5 বছরের জন্য আপনার মুখ বন্ধ করে দিতে চায়। চট্টগ্রামের চকবাজার এলাকায় গণসংযোগ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ারও আহ্বান জানান তিনি। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই, যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। যে জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন। ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান এনসিপি নেতারা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, নজিরবিহীন বিচারের নামে অবিচারের শিকার হয়েছিলেন জামায়াতের এই নেতা। আজহারের রায়ের মধ্য দিয়ে দুটি রেকর্ড করেছেন বিচার বিভাগ। একটি হচ্ছে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে প্রথম খালাস, আরেকটি রিভিউ থেকে আপিলে ফিরে পূর্বের সব রায় বাতিল করা। প্রায় ১৩ বছর ধরে কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম 10 বছর ধরে নির্জন কারাগারে মৃত্যুর প্রহর গুনতে থাকেন জামায়াতের নেতা। কেননা তার আগে বিচার হওয়া জামাত বিএনপির 6 নেতার ফাঁসি কার্যকর হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর বদলে যায় দৃশ্যপট। প্রশ্নের মুখে পড়ে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচার। মঙ্গলবার আজহারের খালাসের রায়ে অতীতের সব রেকর্ড ভেঙে দেন দেশের সর্বোচ্চ আদালত। পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে ইনশাআল্লাহ। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে দেয়া রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে ফাঁসি দেয়া হয়েছিল। আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আরও বলেছেন, যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শুকরানা নামাজ আদায় করেন জামায়াতের নেতাকর্মীরা। ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর বলেন, এ রায়ে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচারে কোনো প্রভাব পড়বে না, বরং বিচারকে আন্তর্জাতিক মানসম্মত করতে সহযোগিতা করবে। আজকের এই রায়ে বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে, এটিকে আরো অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় 2012 সালের আগস্টে গ্রেফতার করা হয় এটিএম আজহারকে। 2014 সালের 30 ডিসেম্বর জামায়াতের নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাপানে নিক্কেই সম্মেলনে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন তিনি। বিকেলে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, সফরে জাইকা, জেট্রো এবং জাপানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। বিনিয়োগ বাড়াতে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি $1 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ।
পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায়। ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। আমরা আশা করছি 300-র মতো জাপানিজ ইনভেস্টর থাকবে। চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে দিনভর বিক্ষোভ হয়েছে। পরে 7 সচিবের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের বৈঠক হয়। আলোচনার আশ্বাসে কাল কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন আন্দোলনরতরা। সচিবালয়ে সরকারি কর্মচারী সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বুধবার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। নতুন এই সংশোধিত অধ্যাদেশ নিয়ে সৃষ্ট সংকট নিরসনে বিকেলে 7 সচিবের সমন্বয়ে গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষে একথা জানান আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। এ সময় ভূমি সচিব জানান, আলোচনার বিষয়বস্তু বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হবে। যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। একটা দীর্ঘ প্রক্রিয়া তো থাকেই, সে প্রক্রিয়া করে সরকার উচ্চ পর্যায়ে যারা মুখপাত্র থাকবেন তখন তারা এই বিষয়ে একটা ঘোষণা দেবে। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল 10:30টার দিকে সচিবালয়ের নিজ দপ্তর ছেড়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় জারি হওয়া অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে স্লোগান দেন তারা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সংহতি জানায় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। যে সমস্ত কর্মকর্তারা প্রশাসনের শীর্ষ মহলে বসে আছে তাদের থাকার তো কোনো নৈতিক অধিকার নাই। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সচিবালয় এলাকায় সভা সমাবেশ, মিছিল এবং জমায়েতের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি সচিবালয়ে মঙ্গলবার দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিন কঠোর নিরাপত্তায় নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া দুপুর 1:15টার পর সচিবালয়ে প্রবেশের অনুমতি পান সাংবাদিকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা কেন্দ্র করে জেলায় জেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। মাঝারি আকারের গরুর দাম ভালো পেলেও বড় গরুর তেমন ক্রেতা নেই বলে জানাচ্ছেন খামারিরা। ঈদুল আজহার অন্তত 10 দিন আগেই কোরবানির পশুতে ভরে উঠেছে নওগাঁর হাটগুলো। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে ভিড় করছেন ক্রেতারা। গত 2 দিন ঝড় বৃষ্টির কারণে হাটে ক্রেতার সমাগম কম ছিল, তবে মঙ্গলবার অনুকূল আবহাওয়ায় সকাল থেকেই জমজমাট নওগাঁর সতীহাট। কোরবানির জন্য এবার মাঝারি আকারের পশুর চাহিদা একটু বেশি। 100 কেজি ওজনের ষাঁড় গরু 75 থেকে 80 হাজার টাকায় বিক্রি করতে দেখা যায়। খামারিরা বলছেন, বড় গরুর ক্রেতা কম থাকায় বিক্রি নিয়ে হতাশায় আছেন তারা। আজকে হাটে প্রচুর গরু কিন্তু কাস্টমার নাই। দুটায় 210 চাওছি আর দাম বলেছে 70, 170। এদিকে গাইবান্ধায় কোরবানির পশু বিক্রির জন্য 25টি স্থায়ী সহ মোট 41টি হাটে কেনা বেচা হচ্ছে। এছাড়া 7টি অনলাইন হাটেরও ব্যবস্থা করেছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। অসুস্থ পশু বিক্রি বন্ধে হাটগুলোতে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল ক্যাম্প বসানো আছে। সাগাটার ভারতখালী হাটে অতিরিক্ত হাসিল নেয়ায় ইজারাদারকে 25,000 টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। কোরবানির পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে সীমান্ত জেলাগুলোতে বাড়তি নজরদারি রাখছে বিজিবি। তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন স্থানীয়রাও। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। কুষ্টিয়া ও রাজধানীর হাতিরঝিল থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদ সহ 4 জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রেড অ্যালার্ট জারি করা হলেও তারা ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। সংবাদ সম্মেলনে আইএসপিআর জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিতে সদা প্রস্তুত সেনাবাহিনী।
90-এর দশকে মগবাজারের বিশাল সেন্টার ঘিরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা সহ নিজের অপরাধের জগৎ গড়েছিলেন সুব্রত বাইন। আর মতিঝিল ও গোপীবাগ এলাকায় ত্রাসের অপর নাম ছিল মোল্লা মাসুদ। 2001 সালের 25 ডিসেম্বর প্রকাশিত 23 শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকায়ও ছিল এ দুজনের নাম। এরপর রেড অ্যালার্ট জারি হলেও এরা ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। এক পর্যায়ে পুরস্কারও ঘোষণা করে সরকার। অবশেষে মঙ্গলবার সকালে কুষ্টিয়া এবং রাজধানীর হাতিরঝিল এলাকায় আলাদা অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন, অ্যামুনিশন ও স্যাটেলাইট ফোন সহ সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সহ 4 জনকে আটক করে সেনাবাহিনী। সাঁড়াশি অভিযানে 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। বিকেলে এক সংবাদ সম্মেলনে আইএসপিআর জানায়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও জনগণের জানমাল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী প্রধানের সুস্পষ্ট নির্দেশনার আলোকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। মাদকসেবীদের অস্ত্র দেখে ফেলায় ছুরিকাঘাতে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে আদালতে দেওয়া আসামিদের জবানবন্দির সঙ্গে পুলিশের বক্তব্যের মিল না থাকার দাবি শাম্যের পরিবারের। 13 মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানের হোটেলে বন্ধুদের সঙ্গে খাবার খেতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। ফেরার পথে খুন হন ছাত্রদলের এই নেতা। পুলিশ বলছে, সেই রাতে গ্রেপ্তার 3 জনের 2 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের তথ্যমতে অভিযানে আরও 8 জনকে গ্রেফতার করেছে ডিবি। মঙ্গলবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করে ডিএমপি। লিখিত বক্তব্যে কমিশনার জানান, রহস্য উদ্ঘাটনে শুরু থেকে কাজ করছে পুলিশ। ঘটনার রাতেই পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট 3 জনকে রাজধানী বিভিন্ন জায়গা থেকে আহত অবস্থায় গ্রেফতার করে। কক্সবাজার, মুন্সিগঞ্জ, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে, আরও 8 জনকে গ্রেফতার করে। ডিবির যুগ্ম কমিশনার জানান, উদ্যানের ট্রেজার গান নিয়ে ঘুরছিল মাদক সেবীরা। এটি দেখে ফেলায় ছুরিকাঘাতে হত্যা করা হয় শাম্যকে। যখন ট্রেজার গানটা শো করলে পরে তাদের কাছে সন্দেহ হলে তখন তার ওই বিষয়টা কি জিনিসটা দেখার জন্য এবং তার কাছ থেকে সেটা নেওয়ার জন্য যখন তাকে চ্যালেঞ্জ করে, তার কাছে যায়, কাছে গেলে পরে তখন তাৎক্ষণিকভাবে তারা এই ঘটনাটা ঘটায়। এদিকে আদালতে দেয়া আসামিদের জবানবন্দির সঙ্গে পুলিশের বক্তব্যের মিল নেই বলে দাবি শাম্যর পরিবারের। 2 জন শাম্যকে হত্যা করে, বাকিরা আশেপাশে নজর রাখছিল। তো তার মানে এগুলো হলো একটা প্রি প্ল্যান্ড ওয়ে আর কি। যদি কোনো মাদক কারবারিকে আমার ভাই চিনে ফেলে, তাকে যদি একটা চড়থাপ্পড় দেয়, তো 2 জন মারামারি করবে, আরো 10 জন এখানে এসে যুক্ত হয় না আর কি মাদক কারবারিটা কখনো। শাম্য হত্যার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিও। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।